সাত সকালে বাবা চা খেতে খেতেই চালু করলো আমায় বকাবকি। আমি অনেক দিন দিদির বাড়ি যাইনি, সেজন্য বাবা বলল যে বোনটা মরে গেছে নাকি বেঁচে আছে আমি নাকি দেখতে যাই না। আসলে দিদির বাড়ি যেতে চাই না, কারণ দিদির বাড়ি গ্রামে, সেই বলাইপুর। গ্রামে এমনি আমার ভালো লাগে না, কিন্তু বাবা নাছোড়বান্দা, যেতেই হবে আমাকে। তাই যেতে যেতে বাবা বলল, আমি অত কথা শুনতে চাই না। আমি সকালবেলায় উঠে যেন দেখি তুই আমার মেয়ের কাছে গেছিস। তাই আর কি করা, বিছানায় শুয়ে শুয়ে আমি নিজেই গজগজ করতে লাগলাম। কারণ বাবা যখন বলেছে আমায় যেতেই হবে, নয়তো বাবা আমায় বাড়ি ছাড়া করে ছাড়বে। তাই পরদিনের বেরোবার উদ্দেশ্যে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে গেলাম। পরদিনকে ভোরবেলা আমি একটা ট্যাক্সি বুক করে বেরিয়ে পড়লাম বলাইপুর যাওয়ার উদ্দেশ্যে। ট্যাক্সি ড্রাইভারকে বললাম, ভাই আমার ট্রেন আছে, একটু তাড়াতাড়ি স্টেশন চলো। হাওড়া থেকে যখন ট্রেন ছাড়লো তখন সকাল 7:15। ট্রেন পেলাম, পাশে সিট পেলাম, তাই সামনের লোকের সাথে সময় কাটানোর জন্য বক বক করতে লাগলাম। কি আর গল্প, এদিক সেদিকের গল্প। কারণ রাস্তা তো অনেকখানি, সেই নামতে নামতে সন্ধ্যা হয়ে যাবে। তাই সময় কাটাবার জন্য আমি ওর তার সাথে বকবকানি চালু করলাম। মনে মনে ভাবলাম, বাবা যে কি করতে গ্রামে দিদিটার বিয়ে দিয়েছিল কে জানে। বাবার ধারণা নাকি গ্রামের ছেলেরা খুব সৎ আর সরল হয়। যদিও মনে মনে একটু আনন্দ পাচ্ছিলাম, কারণ অনেক দিন পর দিদির সাথে দেখা হবে। দিদির সাথে অনেক দিন দেখা নেই, ওদের গ্রামে ফোন নেই, তাই কথাও কম হয়। যখন বলাইপুর পৌঁছালাম তখন সন্ধ্যা নেমে গেছে। দিদির বাড়ি আসার এই একটা সমস্যা, গাড়ি অ্যাভেলেবেল না, সবসময় গাড়ি পাওয়া খুবই মুশকিল। এইখানে মাত্র হাতে গোনা কয়েকটা বাস চলে, আর যদি বাস মিস হয় তাহলে তো আর কথাই নেই, প্ল্যাটফর্মেই হয়তো রাত কাটাতে হবে। আমি প্ল্যাটফর্মে বসা একজনকে গিয়ে জিজ্ঞাসা করলাম, আচ্ছা দাদা, এইখানে লাস্ট বাস কটায় গো? লোকটাকে জিজ্ঞাসা করার পর আমি প্ল্যাটফর্মের বাইরে একটু হাঁটলাম বাস ধরার উদ্দেশ্যে। তখন অন্ধকার নেমে গেছে, আকাশ মেঘলা। যখন বাস ধরলাম তখন বৃষ্টি চলছে অঝোরে। আমি মনে মনে ভাবলাম, এই শুরু হলো। গ্রামের রাস্তায় বৃষ্টি হওয়া মানে হাঁটাচলা করা খুবই দুষ্কর। অঝোরে বৃষ্টি, দুধারে সারি সারি গাছ, আর এই বৃষ্টির মধ্যে আমি দেখতে দেখতে চলেছি। গ্রামের রাস্তা বৃষ্টির সময় বেশ সুন্দরই লাগে। একটা ছোট্ট মতো বাস স্টপেজে আমায় নামিয়ে দিয়ে বাসটা বেরিয়ে গেল। আমিও খেয়াঘাটার দিকে খেয়া ধরার উদ্দেশ্যে হনহনিয়ে ছুটতে লাগলাম। বৃষ্টি ঝরছে অঝোরে। ঘাটে গিয়ে দেখলাম মাঝি একটা লণ্ঠন জ্বালিয়ে বসে আছে একটা ছোট্ট কুঁড়ে ঘরে। আমি গিয়ে মাঝিকে বলতে, মাঝি তো প্রথমে যেতেই চাইছিল না, একটু ভাড়া বেশি দেব বলে রাজি করালাম। অবশ্য সে না ইচ্ছা থাকা সত্ত্বেও আমায় পারাপার করার জন্য নৌকা বাইতে লাগলো। কিন্তু তাকে যখন বললাম দিদির বাড়ি গ্রামের কথা, শুনেই উনি বলল যে এত রাতে ওইখানে যাওয়া উচিত না বাবু। আমি ভাবলাম, গ্রামের মানুষ, এরা তো ভূত প্রেত বিশ্বাস করে, এদের কথায় কান দেবার দরকার নেই। যখন খেয়া পার হলাম তখন বৃষ্টি থেমে গেছে, আকাশে সুন্দর একপালি চাঁদ, মিষ্টি জ্যোৎস্না, বেশ ভালোই লাগছে। তাই এক কাপ চা খাবার উদ্দেশ্যে দোকানে গেলাম। চা খেতে বেশ ভালোই লাগছে এই ঠান্ডা ওয়েদারে, কিন্তু মাথায় ঢুকছে না, দোকানিও একই কথা বলল, এই রাতে আমি যেন ওই গ্রামের রাস্তায় না যাই।
দোকানির কথায় কান্না দিয়ে তাকে রাস্তা জিজ্ঞাসা করে আমি হাঁটতে লাগলাম। সুন্দর লাগছে, ফিটফিট করে হাওয়া আর জঙ্গলের রাস্তা, চাঁদের আলোয় এক সুন্দর অনুভূতি। কিন্তু যখন শ্মশানের কাছটায় আমি এলাম, হঠাৎ একটা গাছ ভেঙে আমার সামনে পড়ল। আমি এদিক সেদিক তাকাতে লাগলাম, অবশ্য ভয় পেলাম। হঠাৎ সামনে দেখলাম কিরে, একজন কন্ডকাটা তোর তো ভূত। সাহস কম না? তার মুন্ডটা এই তার রাস্তায় হাতে এত নিয়ে রাতে? সে হেসে চলেছে। আমি পড়িমড়ি করে অচেনা রাস্তায় ছুটতে লাগলাম, কিন্তু আবারও সামনে সেই কিরে, একই দৃশ্য, পালাচ্ছিস বুঝি? সেই পালাতে পারবি ভয়ঙ্কর না, চেহারা তোর ঘাড় যা মটকা দেখলে গা বচকে। শিউরে ওঠে। সেই জঙ্গলেই থাকতো এক সাধু। সে ছিল কালী মায়ের বড়ই ভক্ত। সে পুজো করত আর মাঝে মাঝে যজ্ঞ করত মন্দিরের সামনে। আমি অচেনা রাস্তা দিয়ে পড়িমড়ি করে যখন ছুটতে লাগলাম, ঠিক তার সামনে গিয়েই আমি পড়লাম জ্ঞান হারিয়ে। সাধু বাবা আমার চোখে মুখে জল ছিটিয়ে আমার হুঁশ ফেরালো এবং বলল যে ও রাস্তায় রাতে কখনোই কেউ যায় না, এমনকি নাকি দিনেও ওই রাস্তায় লোক যাতায়াত করতে ভয় পায়। ওইখানে নাকি একজন আত্মহত্যা করছিল গলায় দড়ি দিয়ে। সেই থেকে তার আত্মা মানুষকে ওইভাবে ভয় দেখায়। আমি আর গেলাম না দিদির বাড়ি। পরদিনকে সকালে ট্যাক্সি ধরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম।